হায় রে আম্মু, আমি শেষ, মরে গেলাম। আমার কোমরটা মনে হয় ভেঙে গেল গো। এই যে মিস্টার, চোখে কি দেখতে পান না নাকি? এই বলে সানিয়া যখন ছেলেটির দিকে তাকায়, তখন সেই ছেলেটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কল্পনার জগতে হারিয়ে যায়। তো আসুন বন্ধুরা, আমরা একটু জানি যে আমাদের গল্পের নায়িকা কল্পনায় কি ভাবছে। এই পোলা এত কিউট কেন? দেখতে তো পুরাই পিচ্চির গোডাউন। আমার তো মনে হচ্ছে এই পিচ্চির গলাটা ধরে টেনে দিই। হঠাৎ নাইম বলল। সরি আপু, আমি বুঝতে পারি নাই। তখন সানিয়ার হঠাৎ মনে হয় তাকে কে যেন ধাক্কা দিয়ে ডাকছে। তখন সানিয়া তার কল্পনার দুনিয়া থেকে বেরিয়ে আসে। তখন সানিয়া কিছু একটা ভেবে একটু রাগী ভাব নিয়ে বলে। কিসের সরি? ইচ্ছে করে একটা মেয়ের গায়ের উপরে পড়ে শুধু সরি বললেই হয়ে যাবে? আরে আপু, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি ইচ্ছা করে পড়ি নাই। এই উপরের তাক থেকে বই নামানোর সময় আমি পা স্লিপ খেয়ে পড়ে যাই। তা আমি কি করব? আমার যে কোমরটা ভেঙে গেল সেটার কি হবে? এই বলে সানিয়া ন্যাকা কান্না করতে লাগলো। ও আম্মু গো, তোমার মেয়ের কোমর ভেঙে গেছে, আর মনে হয় বিয়ে হবে না। এত বড় একটা মেয়ে আর সে কান্না করছে 2 দিনের পিচ্চির মতো। এই কথা ভাবতে ভাবতে নাইম একটু মুচকি হাসি হেসে ফেলে। এই মুচকি হাসি দেখে সানিয়া তো পুরাই শেষ। সে তো প্রথম দেখাই এক বস্তা ক্রাশ খাইছে, তারপর আবার এই মুচকি হাসি। তখন সানিয়া তার কান্না করা বন্ধ করে নাইমকে বলল। আগে তো আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, আবার হাসা হচ্ছে। এই বলে সানি আবার কান্না করতে থাকে। তখন নাইম লাইব্রেরির দিকে তাকিয়ে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তখন নাইম দেরি না করে সানিয়ার মুখটা হাত দিয়ে চেপে ধরে আর ধীরে ধীরে সানিয়ার কানের কাছে মুখ নিয়ে এসে বলে। আপু আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি ইচ্ছা করে আপনার উপর পড়ি নাই। আপু প্লিজ মাফ করে দিন। সানি আপুর ডাক শুনে খুব রেগে যায় আর রাগে গজগজ করতে করতে বলে। এই আমি তোর কোন জন্মের আপুরে যে তুই আমাকে আপু বলছিস? নাইম তো কিছু বুঝে উঠতে পারছে না, হঠাৎ এই মেয়ে তেলে বেগুনে জ্বলে উঠলো কেন। তখন নাইম বলল। আচ্ছা, আমি আর আপু বলবো না। আমি তো আপনার নাম জানি না, তাই আপু বললাম। আর বলবো না। প্লিজ আপনি রাগারাগি করবেন না। আজ আমার কলেজে প্রথম দিন। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আমাকে মাফ করে দিন। হ্যাঁ আমি যা বলবো তাই করবে তো? আপু, আপনি যা বলবেন। আবার আপু? সরি। প্রথম কাজ, আমাকে আপু বলা যাবে না, আমাকে সানিয়া বলে নাম ধরে ডাকবা। আর প্রতিদিন কলেজে আমার সাথে থেকে আমার কথা শুনতে হবে। আর আমাকে আপনি নয় তুমি বলে ডাকবা। আপাতত এই তিনটা। আচ্ছা ঠিক আছে, আপনি এই টাকাটা নিন। এই টাকা দিয়ে আপনার কোমরের জন্য মেডিসিন নেবেন। সানিয়া তো টাকা নিবে না, কিন্তু নাইম জোর করে তাকে টাকা দিয়ে তার ক্লাসে চলে যায়। তখন সানিয়া আর দাঁড়িয়ে না থেকে সে তার ক্লাসে চলে যায়। ক্লাসে যেতে না যেতেই তার বন্ধুরা তাকে দেখে বলে। কি রে দোস্ত, কোথায় ছিলি এতক্ষণ? বয়ফ্রেন্ডের সাথে নাকি? এ বলে তারা সবাই হেসে ওঠে। তখন সানিয়া বলে। তুই কি করে জানলি? কি রে দোস্ত, কথা কি সত্য? হ্যাঁ রে দোস্ত, ওই পিচ্চি তোর বেস্টুর আমার মন নিয়ে উইরা গেছে। কিভাবে কি করলি দোস্ত, যে তুই একটা পিচ্চি ছেলের প্রেমে পড়ে গেলি? তাহলে শোন। তারপর সানিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের লাইব্রেরিতে ধাক্কা হওয়া থেকে শুরু করে সব বলে। সব শুনে নীলাশা বলে। কি এমন করলো এই পিচ্চিটা যে মেয়েটা গোটা কলেজের ক্রাশ, কিন্তু আজ পর্যন্ত কোনো ছেলে তাকে পটাতে পারলো না। আর এই পিচ্চি ফার্স্ট দিনে এসে আমার কিউট বোনটার মনটা নিয়ে চলে গেল। এই পিচ্চিটাকে একবার দেখতেই হয়। এই কথা বলার সাথে সাথে সবাই হেসে উঠল। ঠিক তখনই ক্লাসের স্যার প্রবেশ করে। তারপর তারা সবাই ক্লাসে মনোযোগ দেয়। তো বন্ধুরা, আপনারা এখনো কিছু বুঝতে পারছেন না, তাই তো? চলুন বন্ধুরা, আজকে পরিচয় পর্বটা তাহলে সেরে নেওয়া যাক। কিছুক্ষণ আগে যাদের গল্প শুনেছিলেন আপনারা, সেটা হলো আজকের আমাদের গল্পের নায়ক নাহিম আহমেদ আর নায়িকা সানিয়া আক্তার। আর সানিয়ার সাথে যারা মজা করছিল তার হলো সানিয়ার বেস্ট ফ্রেন্ড। বন্ধুরা, একটু দেখে আসি তাহলে আমাদের নায়কটা কি করছে। ও সরি সরি। বন্ধুরা, আপনারা ভাবছেন আমাদের নায়ক আবার সরি কাকে বলছে। চলুন তাহলে দেখি আর কথা না বলে। আমার সামনে এই পাহাড়টা কোথা থেকে এলো? ধুর বাবা, ভাল লাগে না। আরে এটা তো পাহাড় নয়,
এই কিউট পিচ্ছি ছেলেটা কে? সরি সরি সরি, প্লিজ আমি ইচ্ছা করে আপনাকে ধাক্কা মারি নাই। আরে না না, ঠিক আছে। আমি অন্যদিকে তাকিয়ে যাচ্ছিলাম তো, তাই আপনাকে চোখে পড়েনি। তখন নাইম বলল, ও আচ্ছা, তারপরও আমি সরি, আমারও দেখা দরকার ছিল। যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন। বলছি ফার্স্ট ইয়ারে ক্লাসরুমটা কোন দিকে? একটু সামনে যান, সামনে গিয়ে দেখবেন ডান দিকে একটা রুম পড়বে, ওইটা। বাই দ্য ওয়ে, আপনি কি ফার্স্ট ইয়ারে পড়েন? হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আজকে আমার কলেজের প্রথম দিন, তাই আমি কোনো ক্লাসরুম চিনি না। ও, আমিও ফার্স্ট ইয়ারে পড়ি। ও তাহলে তো ভালো। হুম, ভালো, তাহলে তো ফ্রেন্ড হওয়াই যায়। বাই দ্য ওয়ে, আমি রিমি। হ্যাঁ, ফ্রেন্ড তো হওয়া যায়। আর আমি নাইম। চলুন তাহলে ক্লাসে যাওয়া যাক। হ্যাঁ চলুন। বন্ধুরা কিছু বুঝতে পারলেন আপনারা? আশা করছি আপনারা অনেকেই অনেকটা বুঝতে পেরেছেন। নাইম যখন তাদের ক্লাসের দিকে যাচ্ছিল তখন রিমি নামক মেয়েটির সাথে তার ধাক্কা হয়ে যায়। আর এই রিমি হলো তাদের ক্লাসেরই একজন স্টুডেন্ট। তারপর তারা ক্লাসে চলে যায় এবং তারা তাদের ক্লাস শেষ করে বাসেই চলে যায়। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা মানে সানিয়া, সে তো কোন সকালে ক্লাস শেষ করে বসে আছে তার কিউট পিচ্চিটাকে দেখবে বলে। কিন্তু সানিয়ার যে আজ কপাল খুবই খারাপ। আমাদের পিচ্চি নায়ক সে তো পিছনে গেট দিয়ে কলেজ থেকে বাসে চলে গেছে। এভাবে সানিয়া অনেকক্ষণ অপেক্ষা করার পর তার পিচ্চি বয়ফ্রেন্ডটাকে দেখতে না পেয়ে মন খারাপ করে বাসে চলে যায়। নাইম বাসে গিয়ে তার আম্মুকে বলে, আম্মু গো, আমাকে খাইতে দাও, খুব খিদা লাগছে। কি রে, হঠাৎ করে তোর আবার কি হলো? তুই তো কোনোদিন এরকমভাবে এসে বলিস না যে আম্মু খিদা লাগছে, খাবার দাও। কি ব্যাপার, ফার্স্ট দিন কি কলেজ ভালো কাটেনি? আর কলেজের কথা তো বাদ দাও তুমি। কেন, কি হলো যে আজ তোর এই অবস্থা? আর কি যে বলবো তাহলে শোনো। তারপর নাইম তার আজকের কলেজে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা তার আম্মুকে বলে। সব শোনার পর তার আম্মু হেসে ফেলে। তখন নাইম বলে, আম্মু, তুমিও মজা নিচ্ছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি আর হাসবো না। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। তারপর নাইম ফ্রেশ হতে চলে যায়। নাইম যতক্ষণ ফ্রেশ হচ্ছে ততক্ষণ আমরা নাইমের পরিবার সম্পর্কে একটু জেনে নিয়ে আসি। নাইম হলো তার আব্বু আম্মুর একমাত্র সন্তান। তার আব্বু হলো একজন সরকারি কর্মকর্তা আর আম্মু একজন গৃহিণী। এরপর নাইম ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে তার রুমে চলে আসে আর শুয়ে পড়ে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। বিকেলবেলা আসরের সময় সে তার আম্মুটাকে ঘুম ভাঙে। তারপর নাইম ঘুম থেকে উঠে দেখে বিকেল 5টা বাজে। সে তাড়াতাড়ি করে উঠে আসরের নামাজ পড়ে নেয়। ওইদিকে সানিয়া তার চাচাতো বোন নীলাশার সাথে বসে বসে গল্প করছে। চলুন বন্ধুরা আমরা একটু দেখে আসি তারা কি গল্প করছে। কাল যদি পিচ্চিটাকে একবার হাতে পাই, দেখ ওর কি অবস্থা করব। আরে আমার কিউট বোনটা, এত মন খারাপ করো না। কাল যদি পিচ্চিটাকে একবার হাতে পাই, দেখ ওর কি অবস্থা করব। আমার কিউট বোনটা, তুই একবার ভেবে দেখ, তুই তো এখনো পিচ্চিটাকে পটাতেই পারিসনি, আর এখন থেকে ওর ওপর রাগ ঝাড়বি বলে ভেবে রাখছো। আগে ওই পিচ্চিটাকে তোর প্রেমে ফেলতে হবে, তারপর। কিন্তু কি করে পটাবো ওই পিচ্চিটাকে, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, কাল কলেজে গিয়ে তোর কিউট পিচ্চি বয়ফ্রেন্ডকে আগে একবার দেখি, তারপর বলবো। আচ্ছা ঠিক আছে, কাল কলেজে গিয়ে এ ব্যাপারে কথা হবে। এখন তাহলে বাই, কাল কলেজে দেখা হবে। তো বন্ধুরা দেখলেন তো আমাদের নায়িকা আর তার বন্ধু, ও সরি বন্ধু বলে ভুল হবে, নীলাশা তার চাচাতো বোন। সানিয়ার আব্বুরা দুই ভাই। সানিয়ার আব্বু ছোট আর নীলাশার আব্বু বড়। তাহলে চলুন বন্ধুরা এই সুযোগে একটু ছোট্ট করে আমাদের নায়িকার পরিচয় পর্বটা সেরে ফেলি। সানিয়ারা এক ভাই এক বোন। সানিয়া ছোট আর আর সানিয়ার একটা দাদা আছে, অবশ্য তার এখনও বিয়ে হয়নি। আর সানিয়ার আব্বু হলেন একজন নামি দামি ব্যবসায়ী। তার আম্মু হচ্ছেন একজন গৃহিণী। আর সানিয়ার ভাইয়া বিদেশে জব করে। অনেক হলো পরিচয় পর্ব, এবার চলুন গল্পে ফিরে যাক। এভাবে সন্ধ্যা থেকে সারা রাত সানিয়া পিচ্চিটাকে কিভাবে পটাবে সেই ভাবতে ভাবতে তার দিনটা পার হয়ে যায়। পরের দিন কলেজের গেট দিয়ে যখন নাইম প্রবেশ করে তখন কোথা থেকে যেন সানিয়া এবং তার বন্ধুরা এসে সামনে দাঁড়িয়ে যায়। তখন সানিয়া বলে, এই পিচ্চি, কাল তুমি চলে গেলে কেন? কাল আমি সারা কলেজ
তোমাকে খুঁজেছি, তোমাকে দেখতে পাইনি। আমাকে না বলে চলে গেলে কেন? একটু রাগী ভাব নিয়ে বলল। তখন নাইম বলল। কিন্তু আপনি আমাকে কেন খুঁজছেন? নাইমের মুখে এমন কথা শুনে সানিয়া তো থতমত খেয়ে যায়। তখন সানিয়া আমতা আমতা করে বলে। মানে আর কি? নীলেশা দেখল যে তার বোন পুরো ফেঁসে গেছে। তার কিউট পিচ্চি ক্রাশটাকে এমন প্রশ্ন করছে যে সানিয়া আর কোনো কথাই বলতে পারছে না। তা দেখে নীলাশা আর থাকতে না পেরে সানিয়ার কানে কাছে গিয়ে ফিসফিস করে কিছু একটা বলল। তখন সানিয়া নীলাশার কথা শুনে নিজেকে ঠিক করে বলল। এই যে মিস্টার পিচ্চি, কালকের কথা কি সব ভুলে গেছো? কেন গো পিচ্চি, তুমি বুঝি ভুলে গেছো কালকের শর্ত অনুযায়ী আমার সাথে থাকা এবং আমার কথা শোনার কথা বলা আছে? সেইগুলো কি সব ভুলে গেছো পিচ্চি? দেখুন, আমাকে সবসময় পিচ্চি পিচ্চি করবেন না। আমি কিন্তু পিচ্চি নই, ঠিক আছে? তাহলে কি জামাই বলে ডাকবো? কেন কেন জামাই কেন বলে ডাকবেন? আমার একটা সুন্দর নাম আছে, সে নাম ধরে নাইম বলে ডাকবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর পিচ্চি বলে ডাকবো না। তো কালকের শর্ত অনুযায়ী তুমি আমার কথা না শুনে চলে গেলে কেন? বন্ধুরা, নাইমকে কেউ এসে বাঁচিয়ে যান। বেচারার অবস্থা খুব খারাপ, পড়েছে এক চিপার মধ্যে। নাইম এখন কি করে বলবে সেই ভাবছে যে কাল সে সানিয়ার ভয়তে পিছনের গেট দিয়ে পালিয়ে গিয়েছিল ক্লাস না করে। এই কথা যদি সানিয়া একবার জানতে পারে তাহলে আজকে তার কলেজে কি হবে। সানিয়া তখন আবার বলল। চুপ কেন, কথা বলো। মানে হয়েছে কি, কাল না আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আমি সব ক্লাস না করে বাসায় চলে গিয়েছিলাম। তাই আপনি আমাকে দেখতে পাননি, তার জন্য আমি রিয়েলি সরি। আপু, এইবার মাফ করে দিন, আমি আর ভুল করব না। আমি এবার প্রতিদিন আপনার কথা শুনবো। এই পিচ্ছি, তুই আবার আমাকে আপু বলে ডাকলি? তোকে না বলছি আমার নাম ধরে ডাকবি? সরি সরি, আর হবে না এরকম। আসলে আমি তো আমার থেকে বড় কাউকে নাম ধরে ডাকি না, তাই নাম ধরে ডাকতে পারছি না আপু, বেরিয়ে যাচ্ছে। না না, সরি বললে তো হবে না। এক তো তুই কালকে শর্ত ভঙ্গ করেছিস, আবার আজকে আমাকে আপু বলে ডাকতেছিস। শাস্তি তো পেতেই হবে। সানিয়া মুখে এমন কথা শুনে নাইম তো হঠাৎ চমকে ওঠে। তখন নাইম ভয়ের সুরে বলে। শাস্তি মানে? হ্যাঁ শাস্তি, শাস্তি স্বরূপ তোমাকে আমার সাথে এক জায়গায় ঘুরতে নিয়ে যাইতে হবে। ঘুরতে নিয়ে যাইতে হবে কেন? হ্যাঁ, আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, এটাই তোমার শাস্তি। তাহলে আমি শাস্তিটা কম করতে পারি, আর আমাকে ঘুরতে নিয়ে না গেলে শাস্তি আরো বাড়বে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে ঘুরতে নিয়ে যাব। এই তো গুড বয়। আচ্ছা তাহলে আমি এখন যাই, আমার এখন ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে যাও, আর হ্যাঁ ক্লাস শেষ হইলে মাঠে চলে আসবা, আর যদি না আসছো তাহলে দেখবে তোমার একদিন কি আমার একদিন। নাইম মনে মনে ভাবে। এই আবার কি রকম মাইয়া? নাইম একটু গায়ে পড়ার জন্য তাকে কি না প্যারার মধ্যে আটকে রাখছে। এখন নাইম বেচারা কি করবে। নাইম তার মনে মনে সানিয়াকে গালিতে উদ্ধার করে দিচ্ছে। তখন নাইম সানিয়াকে বলল। ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করে মাঠে আসব। এখন তাহলে আমি যাই। হ্যাঁ ঠিক আছে, এখন তুমি যাও। তারপর নাইম তার ক্লাসের দিকে চলে যায়। ঠিক তখনই সানিয়ার বেস্টু রাইমা বলে। কিরে দোস্ত, এই কিউট পিচ্চি পোলাটাকেই তুই কোথায় পেলি? দোস্ত দেখ, একদম নজর দিবি না আমার জানটার দিকে। বাবা, প্রেম করার আগেই জান হয়ে গেল। রাইমার মুখে এমন কথা শুনে ওখানে থাকা সবাই হেসে ফেলে। তখন সানিয়া বলল। দোস্ত কোথায় তুই আমার জানটাকে পটানোর জন্য আমাকে বুদ্ধি দিবি তা নয়, তোরা সব মজা নিচ্ছিস। রাইমা তখন সানিয়াকে জড়িয়ে ধরে বলে। ওলে বাবালে, আমার জানুটা বুঝি রাগ করেছে? না গো, রাগ করে না গো আমার জানুটা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে সবাই ক্লাসে চল, ক্লাস করি। তারপর ক্লাস শেষ করে লাঞ্চ টাইমে আমরা সবাই কিভাবে আমাদের পিচ্চি জামাইবাবুকে পটাবো সেই চিন্তা করব না হয়। এই বলে তারা সবাই তাদের ক্লাসে চলে যায়। এরপর সব ক্লাস এক এক করে শেষ করে সানিয়া এবং তার বন্ধুরা সবে মিলে একসাথে ক্যান্টিনের দিকে লাঞ্চ করতে যায়। ঠিক তখনই রাইমা বলে ওঠে। ওই দেখ দেখ দোস্ত, আমাদের পিসি জামাইবাবু মনে হচ্ছে, দেখ একটা মেয়ের সাথে বসে আছে। রাইমার মুখে এমন কথা শুনে সানিয়া সামনের দিকে ক্যান্টিনের টেবিলের দিকে তাকিয়ে দেখে নাইম একটি মেয়ের সাথে বসে হেসে হেসে খাবার খাচ্ছে। এটা দেখে সানিয়া রাগে কটমট করতে করতে নাইমের সামনের দিকে টেবিলে একটা বাড়ি মেরে বলে। এই কুত্তা, তোকে না আমি বললাম
তুই আমার সাথে লাঞ্চ টাইমে দেখা করবি? এখানে অন্য একটা মেয়ের সাথে বসে ফষ্টি নষ্টি করা হচ্ছে। সানিয়ার কথা তো নাইমের কিছুই বোধগম্য হচ্ছে না। সে তো অবাক। সে তো এখানে ভুল কিছু করেনি। সে তো লাঞ্চ করতে এসেছে তার ফ্রেন্ডের সাথে, কিন্তু সানিয়ার এরকম রেগে টমেটোর মতো হয়ে আছে কেন সে তো বুঝতে পারছে না। নাইম দেখল অবস্থা খুব বেগতিক। এখন যদি সে এই মেয়েকে না ঠান্ডা করে তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ ক্যান্টিনে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তখন রিমি বলল, কি হলো আপু, আপনি নাইমকে এরকম গরম দেখাচ্ছেন কেন? ও কি এমন ভুল করেছে? ও তো লাঞ্চ করতে এসেছে। এই মেয়ে, একদম চুপ, একটা কথা বলবি না। লজ্জা করে না তোর অন্যের বয়ফ্রেন্ডের সাথে বসে খাবার খাচ্ছিস? সানিয়ার মুখে এমন কথা শুনে নাইম তো অবাক। নাইম যেন আকাশ থেকে পড়ল এরকম কিছু শুনে। তখন রিমি বলল, কি বয়ফ্রেন্ড? নাইম, এই কথা কি সত্য? মোটেও না, আমি কারো বয়ফ্রেন্ড নই। এই আপু, আপনি কী সব ভুলভাল বকছেন? আপনার মাথা ঠিক আছে তো? বয়ফ্রেন্ড হও নাই হতে কতক্ষণ? আর এই মেয়ে, তুই এখনো বসে আছিস কেন এখানে? দেখুন আপু, আমি কিন্তু আপনাকে প্রথম থেকেই সম্মান দিয়ে কথা বলছি। আমি কিন্তু এবার ভুলে যাব আপনি আমার থেকে বড়। আর আর নাইম তো আপনাকে ভালোবাসে না, তাহলে আপনি কেন নাইমকে জোর করছেন? এত বড় কথা? নাইম এবং সানিয়ার বন্ধুরা সবাই দেখল অবস্থা খুব বেগতিক। এখন যদি দুজনকে না আটকায় তাহলে এরা ডাব্লিউ শুরু করে ফেলবে। আর তাই দেরি না করে রাইমা আর নীলাশে এসে সানিয়াকে আটকাতে ধরে নিয়ে যায় ওখান থেকে। আর নাইম রিমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। না, ছাড় তোরা আমাকে। ওই মাইয়ার এত বড় সাহস! ওই কি করে বলে আমি নাইমের সাথে জোর জবরদস্তি করছি? দেখ আমার মিষ্টি বোনটা ওরকম রাগ করে না। দেখ, নাইম তো এখনও জানে না যে তুই ওকে ভালোবাসিস, আর তুই তো ওকে প্রপোজও করিসনি। তাহলে তুই এত রাগ কেন করছিস? আর তোর তো কোথাও ভুল হতেও পারে। ওই মেয়েটা ওর গার্লফ্রেন্ড না, ফ্রেন্ডও হতে পারে। একবার ভেবে দেখিস। ও, তোরা এখন ওই মেয়ের হয়ে কথা বলবি, তাই তো? দেখো সানিয়া, আমরা ওই মেয়েটার দিক নিচ্ছি না, ঠিক আছে? আমরা জাস্ট বলছি ওই মেয়েটা তো ওর ফ্রেন্ডও হতে পারে, তাই না? আচ্ছা, তোর যখন এতই রাগ হচ্ছে তাহলে আমরা নাইমকে ডেকে নিয়ে আসছি। দেখছেন বন্ধুরা, প্রেম হলো না, তারা আগেই আমাদের নায়িকা কেমন জেলাস ফিল করছে আমাদের নায়ক নাইমকে অন্য কোনো মেয়ের সাথে দেখে। তাহলে প্রেম করলে কি হবে? তারপর রাইমা গিয়ে নাইমকে ডেকে নিয়ে আসে। আর তখন নাইম এসে সানিয়ার দিকে তাকিয়ে বলল, আগে বলুন, এসব কি? বয়ফ্রেন্ড মানে? আমি কবে আপনার বয়ফ্রেন্ড হলাম যে আপনি আমার ফ্রেন্ডের সামনে বললেন আমি আপনার বয়ফ্রেন্ড? নাইম যখন বলল সে রিমি ওর ফ্রেন্ড, এটা শুনে সানিয়া একটু শান্ত হলো। তখন নাইম আবার বলল, কি হলো? চুপ কেন? তখন সানিয়া নিজেকে ঠিক করে বলল, দেখো নাইম, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারবো না। আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারিনি। তাই আজ তোমাকে অন্য একটা মেয়ের সাথে দেখে আমি আর রাগ কন্ট্রোল করতে পারিনি। তার জন্য আমি খুব সরি। কিন্তু এটা তো সম্ভব না। আপনি আমার থেকে কত সিনিয়র আর আমি আপনার থেকে কত জুনিয়র সেটা দেখুন। এই সমাজ কোনো দিন আমাদেরকে মেনে নেবে না। তাহলে আপনি কেন এরকম করছেন? নাইম, তুমি কেন আমার সাথে এরকম করছো? আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। দেখুন আপু, আমি তো আপনাকে ঠিক করে চিনি না। এই একদিনের দেখায় আপনি আমাকে কি করে ভালোবেসে ফেললেন? এটা হলো আপনার আবেগ। এই আবেগটা চলে গেলে আপনি আবার ঠিক হয়ে যাবেন। না নাইম, না, এটা আমার আবেগ নয়। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। নাইম সানিয়ার মুখে এমন কথা শুনে সে ভাবল এই মায়ের চট করে তাকে ছাড়বে না। তাই উপায় না পেয়ে নাইম বলল, দেখুন আপু, আমি একজনকে ভালোবাসি, তাই আমার পক্ষে আপনার সাথে রিলেশন করা সম্ভব নয়। তাই প্লিজ আপনি আমাকে ভুলে যান। এটা মিথ্যা কথা। আমি বিশ্বাস করি না তুমি মিথ্যা কথা বলছো। আপনি বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। যেটা সত্যি সেটাই আমি বললাম। তো আশা করব আপনি নেক্সট টাইম এমন কিছু করবেন না যার জন্য আমাকে সবার সামনে লজ্জিত হতে হয়। এ বলে নাইম কলেজ থেকে বেরিয়ে যায়। সানিয়া এই কথা শুনে খুব রেগে যায় আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে, কে ওই শাকচুন্নিটা? তোর গার্লফ্রেন্ড? আমিও দেখব তুই কি করে আমার সামনে ওই শাকচুন্নিকে ভালোবাসিস। সানিয়ার মুখে এমন কথা শুনে নাইম ভয় পেয়ে যায়। আপনারাই বলুন, ভয় পাওয়াটাই তো স্বাভাবিক, তাই না?
চেনে না জানে না, এই দুদিনের পরিচয়, আর তাতেই ওই মেয়েটা এখন এমন করছে। এদিকে নাইম বাসায় যেতে যেতে সানিয়ার সম্বন্ধে কী ভাবছে চলুন বন্ধুরা আমরা একটু দেখে আসি। বাবারে, এ তো গুন্ডি মাইয়া, পুরাই জল্লাদ। এই মাইয়া নির্ঘাত পাগল, নইলে কেউ ফ্রেন্ডের সাথে লাঞ্চ করছে দেখে এরকম রিয়াক্ট করে। কি জানি রিমি এখন কি ভাবছে আমার বিষয়ে। না, কাল আমাকে কলেজে গিয়ে রিমিকে সরি বলতেই হবে। আরে এই মাইয়ার থেকে যতটা পারি দূরে দূরে থাকতে হবে, নইলে যা মাইয়া কি থেকে কি করে ফেলবে তার ঠিক নাই। নাইমের কথা শুনে তো আমি আর হাসি আটকাতে পারছি না। আপনাদের কি অবস্থা? নাইমের কথা শুনে আপনাদের কি আমার মতো একই অবস্থা? আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের অবস্থাটা। আমি আবার কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি। যাই হোক, অনেক হাসাহাসি হলো, এবার গল্পের দিকে ফিরে যাক। চলুন দেখে আসি আমাদের প্রিয় নায়িকার কি অবস্থা। এই সানিয়া, তোর কি হয়েছে বল তো? তুই খামোখাই নাইমের ওপর রাগ দেখাচ্ছিস। বেচারার এখানে কোনো দোষ আছে? ও তো বলল ওটা ওর ফ্রেন্ড হয়, তাও কেন তুই বারবার রেগে যাচ্ছিস? আর রইল গার্লফ্রেন্ডের কথা। গার্লফ্রেন্ড তো মানুষের থাকতেই পারে, তাই না? হতেই পারে তোর আগে অন্য কেউ তাকে পটিয়ে ফেলেছে। এটার জন্য এত মন খারাপ করার কি আছে? না, আমি জানি ও মিথ্যা বলছে। ওর কোনো গার্লফ্রেন্ড নেই। ওর চোখ বলছে ও আমাকে মিথ্যা বলছে। সব হয়েছে ওই শাকচুন্নির জন্য। দেখো দোস্ত, তুই কিন্তু ভুল করছিস। নাইম তো বলল ওটা ওর ফ্রেন্ড হয়। এখন যদি তুই আবার ওই মেয়েটাকে কিছু বলিস, আর ওই মাইয়া যদি নাইমকে কিছু বলে, তখন তুই কি করবি? আর এমনিতেই নাইম তোর উপর খুব রেগে আছে। এরকম করলে কিন্তু নাইম তোর থেকে আরো দূরে চলে যাবে। তাই যেটা করবি ঠান্ডা মাথায় ভেবে করবি। আর এমনিতেই আমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের নোটিশ দিয়েছে, আর 2 দিন পর থেকে এক্সাম শুরু। তাই কাল থেকে আর কলেজে আসা হবে বলে মনে হয় না। তাই এই কটা দিন এক্সামটা ভালো করে দিয়ে নিই, তারপর আমরাও দেখব কি করে আমাদের পিচ্ছি জামাইবাবু আমার কিউট জানুটাকে ফেলে অন্য মেয়ের দিকে তাকায়। হ্যাঁ সানিয়া, রাইমা একদম ঠিক কথা বলেছে। আর তো মাত্র 2 দিন পর থেকে এক্সামটা ভালো করে দিয়ে নি, তারপরে না হয় এই বিষয়টা নিয়ে ভালো করে ভেবে দেখব। এখন চল, লাঞ্চ টাইম মনে হয় শেষ হয়ে গেল। চল ফিলোসফি ডিপার্টমেন্টের ক্লাসটা করে বাসায় চলে যাব। তোরা যা, আমি আর ক্লাস করব না, আমি বাসায় যাচ্ছি। এ বলে তানিয়া বাসায় চলে যায়। সানিয়া বাসায় আসার সাথে সাথে তার আম্মু তাকে বলে, কি রে, আজ না তোর দেরি করে আসার কথা? সকালে বলে গেলি তোর আজকে একটা এক্সট্রা ক্লাস আছে, তাহলে তুই এত সকাল সকাল চলে এলি? আম্মু, আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলে তাই ক্লাস করি নাই, বাসায় চলে এলাম। কেন, কি হয়েছে তোর? শরীর কি খুব খারাপ? আম্মু, আমি এখন আমার রুমে যাচ্ছি, আমাকে ডিস্টার্ব করবে না, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। সানিয়ার কথা তো তার আম্মুর বোধগম্য হচ্ছে না। সে যে হঠাৎ করে কি এমন হলো তার মেয়ের। যে মেয়ে সকালবেলায় হেসে কলেজে গেল, সেই মেয়ে কলেজের ক্লাস না করে বাসায় চলে এলো, এমনটা তো কোনোদিন করে না। সানিয়ার আম্মু বেশ চিন্তে পড়ে যান। এভাবেই দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, কিন্তু সানিয়া তো রুম থেকে বের হবার কোনো নামই নাই। সানিয়ার আম্মু অনেকবার সানিকে ডাকতে গিয়েছিল, কিন্তু সানিয়া কোনো সাড়া শব্দ দেয়নি। সানিয়ার আম্মু আর দেরি না করে সানিয়ার আব্বুকে ফোন লাগায়। হ্যালো। হ্যাঁ সোনিয়ার আম্মু, বলো। কই গো তুমি, এখন কোথায় আছো? কেন, আমি মার্কেটে আছি। তুমি যেখানেই থাকো না কেন, তাড়াতাড়ি বাসায় এসো। দেখো না, সানিয়া কখন কলেজ থেকে এসেছে, কিন্তু রুমের দরজা বন্ধ করে বসে আছে। আমি ডাকছি, সাড়া দিচ্ছে না, আর দরজাও খুলছে না। আচ্ছা, তুমি তাহলে দাঁড়াও, আমি এক্ষুনি বাসায় যাচ্ছি। ফোন কাটার সাথে সাথেই বাড়ির মেন গেট দিয়ে নীলাশা বাড়িতে প্রবেশ করে। তখন সানিয়ার আম্মু নীলাশাকে দেখে দৌড়ে নীলাশার কাছে এসে বলে, এই নীলাশা, সানিয়ার কি হয়েছে বল তো? কেন ছোটো মা, ওর আবার কি হয়েছে? দেখ না সানিয়া, সেই কখন কলেজ থেকে এসে রুমের দরজা বন্ধ করে বসে আছে, ডাকছি সাড়াও দিচ্ছে না, আর আমার খুব ভয় করছে। এই বলে সানিয়ার আম্মু কান্না করতে থাকে। তখন নীলাশা সানিয়ার আম্মুকে সান্ত্বনা দিয়ে বলে,
কিছু হবে না সানিয়ার, তুমি বেকার টেনশন করছো ছোটো মা। ওর হয়তো শরীরটা খারাপ লাগছিল, তাই হয়তো রুমের দরজা অফ করে ঘুমিয়ে পড়েছে, তাই কোনো সারা শব্দ দিচ্ছে না হয়তো। দাঁড়াও, আমি একবার গিয়ে দেখি। তারপর নীলাশা আর তার ছোট মা অর্থাৎ সানিয়ার আম্মু দুজনে মিলে সানিয়ার রুমের সামনে গিয়ে দরজায় ঠকঠক করে। সানিয়া, সানিয়া, এই সানিয়া, দরজাটা খোল, আমার তোর সাথে কিছু কথা আছে। তুই তাহলে দরজা খুলবি না, তাই তো? ঠিক আছে, আমি তাহলে পিচ্চির ব্যাপারে তোকে একটা কথা বলবো বলে ভেবেছিলাম, কিন্তু তুই তো মনে হয় শুনবি না। থাক তবে, তুই যখন বেরোবি না তাহলে আমার কি, আমি তাহলে বাসায় চলে যাই। সানিয়ার রুমের ভেতর থেকে সব শুনতে পাচ্ছিল, কিন্তু প্রথমে সে কোনো রকম সারা শব্দ দেয়নি, কিন্তু যখন সে নাইমের সাথে কথা শুনে তখন তার মুখে একটা হাসি ফুটে ওঠে আর তাড়াতাড়ি দৌড়ে এসে রুমের দরজা খুলে রুমের বাইরে আসে। সানিয়াকে দেখার সাথে সাথে সানিয়ার আম্মু তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর কান্না করতে করতে বলে, মা তোর কি হয়েছে বল তো? কই কিছু হয় নাই তো আম্মু। তাহলে তুই কলেজ থেকে এসে রুমের দরজা অফ করে বসেছিলি কেন? ও, এই জন্য তুমি টেনশন করছো? কলেজে আমার শরীরটা খারাপ লাগছিল বলে তাই আমি বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর খেয়াল ছিল না যে আমার রুমের দরজা অফ করেছিলাম। ও আর কোনো দিন এমন কিছু করবি না, আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। তাদের কথার মাঝখানে সানিয়ার আব্বু তাড়াতাড়ি করে পাশে এসে সানিয়াকে দেখে বলে, কি হয়েছে আমার আম্মুটার? তোমার আম্মুর কিছু হতে পারে, তোমার আম্মু খুব পাওয়ারফুল ওম্যান। আর আম্মু তুমিও না, সামান্য বিষয়টার জন্য আব্বুকে বলার কি দরকার ছিল? বেকার আব্বু টেনশন করছে। এখন তো বলবেই, আব্বুকে পেয়ে আম্মুকে ভুলে যাবেই, ওই দিকে আমার কষ্টটা কেউ দেখলো না। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে, আমি এরকম আর করবো না। এখন চলো তো, আমার খুব খিদে লাগছে, কিছু খেতে দেবে চলো। তারপর তারা সবাই মিলে নিচে এসে খাবার খেয়ে নেয়। সানিয়ার চিন্তায় সানিয়ার আম্মু কিছু খায়নি। তারপর খাবার খেয়ে সানিয়া নীলাশাকে নিয়ে তার রুমে চলে আসে। নীলাশা রুমে আসার সাথে সাথে সানিয়া তাকে বলে, ওই নীলাশা, নাইমের জন্য কি বলবি বলছিলি যেন, প্লিজ বল না। তার আগে তুই বল গাধি, এসব কি? কই কি? কই কি মানে? এভাবে রুমের দরজা অফ করে বসেছিলি কেন? তুই জানিস ছোটো মা কত টেনশন করছিল? আচ্ছা, আমার মা ভুল হয়ে গেছে, প্লিজ এইবারের মতো মাফ করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর মাপ চাইতে হবে না, যা মাপ করেছি। এবার বলো না গো নাইমের ব্যাপারে। তুই তো দেখছি পিচ্চিটার প্রেমে পাগল হয়ে গেছিস। এই কথা শুনে সানিয়া বেশ লজ্জা পায়। তখন নীলাশা আবার বলে, তোর জন্য একটা ভালো খবর আছে, আমি কলেজ থেকে আমাদের পিচ্চি জামাইবাবুর নাম্বার নিয়ে এসেছি। কি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার কিউট আপুটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার তুই তোর পিচ্চির সাথে কথা বল। আমি বাসায় গেলাম। আর হ্যাঁ, পরশু থেকে এক্সাম, তাই এক্সামের প্রিপারেশন নেওয়া চালু করে দে। এ বলে নীলাশা তার বাসায় চলে যায়। অবশ্য নীলাশা আর সানিয়ার বাসা পাশাপাশি, কিন্তু এক্সামের জন্য নীলাশা বাসায় চলে যায়। যেহেতু তাদের একদিন পর থেকে এক্সাম, তাই এক্সামে প্রিপারেশনের জন্য নীলাশা চলে যাওয়ার পর সানিয়া নাইমকে কল করে। প্রথমবার নাইমের ফোনে রিং হয়ে কল কেটে যায়, দ্বিতীয়বার করার সাথে সাথে নাইম কলটা পিক করে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? পাশ থেকে সানিয়া বলল, ওয়ালাইকুম আসসালাম। কেন গো পিচ্চি, চিনতে পারছো না নাকি? ওপাশ থেকে মেইলের কণ্ঠের আওয়াজ শুনে প্রথমে নাইমি একটু চমকে ওঠে, তারপর বলে, কে আপনি? আপনার পরিচয় দিন, আমি আপনাকে চিনতে পারছি না। আমার পরিচয়? হ্যাঁ। কেন পিচ্চি, তুমি তোমার নিজের বউকে চিনতে পারছো না? নাইম তো এমন কথা শুনে হতবাক হয়ে যায়। সে কি বলবে ভেবে পাচ্ছে না। হুট করে যদি কেউ ফোন করে বলে, আমি আপনার বউ বলছি, তাহলে কী রকম লাগবে বলুন তো? তখন নাইম নিজেকে সামলে বলে, দেখুন আপু, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যাকে মনে করছেন আমি সেই নই। নাইমের মুখে আপু ডাক শুনে সানিয়া তো রেগে অ্যাটম বোম। সানিয়া রাগে গজগজ করতে করতে বলো, এই কুত্তা, আমি তোর কোন জন্মের আপু লাগি যে তুই খালি আমাকে আপু আপু করছিস? কথা শোনার পর নাইমের আর বুঝতে বাকি নেই যে ওকে কে কল করেছে, কিন্তু সানিয়া নাইমের নাম্বারটা পেল কোথায়, এই কথা নাইম ভাবতে থাকে।
তখন ওপাশ থেকে সানিয়া চেঁচিয়ে বলল, কি হলো বল, আমি তোর কোন জন্মের আপু লাগি? বাবারে কি গন্ডি মাইয়া রে, এই মাইয়া তো ফোনেই আমার জান কবজ করে ফেলবে। আম্মু গো আমাকে বাঁচাও এই গুন্টি মাইয়ার হাত থেকে। কি আমি গুন্ডি? এই রে কাম সারছে, আমি তো এই কথা মনে মনে বলছি। এই গন্ডিটা কিভাবে শুনতে পেলো? নাইমের বাচ্চা নাইম, তোর গুষ্টি কিলাই। এক তো তুই আমায় আপু বলে আমার মাথা এমনিতেই গরম করেছিস, আবার গুন্ডি বলছিস। তুই একবার কলেজে আয়, তারপর দেখ এই গুন্ডি তোর কি করে। কি করবেন আপনি? হ্যাঁ, শুধু মুখেই গরম। তোর বাড়ির ঠিকানা দে, আমি এক্ষুনি যাচ্ছি, তারপর দেখ কি হয়। কেন বাড়ির ঠিকানা কেন দেব? এই যে পিচ্ছি, তুমি যে বললে আমার মুখে শুধু গরম, তাই না? তোমাকে একটু প্র্যাকটিক্যালি করে দেখাতাম। কেন ঠিকানা দিতে ভয় লাগছে নাকি পিচ্ছি? না না না, ভয় কেন লাগবে? তবে ঠিকানা দিতে ভয় পাচ্ছ কেন আর আমতা আমতা করছো কেন? কই না তো, আমি মোটেও আমতামতা করিনি। তাহলে তাড়াতাড়ি তোমার হবু বউকে তোমার বাসার ঠিকানাটা দাও। আমি একটু আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে আসি, আর তাদেরকে নালিশ করে আসি যে ওনাদের ছেলে আমাকে একটুও ভালোবাসে না। এই না না, আপনি একদম আসবেন না। আমার আব্বু যদি এসব জানে আমাকে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলবে। ও তাই? না গো, তোমার কিচ্ছু হবে না। আমি থাকতে আমার জামাইকে কিচ্ছু করতে পারবে না কেউ। আপনার সাথে কথা বলাটাই ভুল, আপনার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে তোমার প্রেমে পড়ে। আমি জানি তুমি আমাকে মিথ্যা বলছো গার্লফ্রেন্ডের কথাটা, তাই আমি অত সহজে তোমার পিছু ছাড়বো না গো। এই রে, এই মায়া তো খুব ডেঞ্জারাস। আমি যে মিথ্যা বলেছি এটাও কি করে বুঝতে পারলো? এখন কিছু একটা বলে কলটা কাটতে হবে, না হয় আমি ধরা খেয়ে যাব। কই পিচ্ছি, কই গেলা? দেখুন, বারবার কিন্তু আমাকে পিচ্ছি বলবেন না। আমি পিচ্ছি না, ঠিক আছে? এই নাইম, নাইম, এই নাইম, নিচে আয়, তোর আব্বু ডাকছে। তাদের কথার মাঝখানে ঠিক তখনই নাইমের আম্মু নাইমকে ডাক দেয়। এটা নাইমের কাছে একটা বিরাট সুযোগ সানিয়ার হাত থেকে বাঁচার। তাই আর দেরি না করে নাইম সানিয়াকে বলে, আচ্ছা, আপনার যা ইচ্ছা হয় তাই করেন। এখন আমি আসি, আমার আম্মু ডাকছে। সানিয়া কিছু বলার আগেই নাইম ফোন কেটে দেয়। আচ্ছা, এই যাত্রায় না হয় আম্মু বাঁচিয়ে নিল, নেক্সট টাইমে কি করবে গো পিচ্ছি? তোমাকে তো আমি আমার জামাই করেই ছাড়বো। এভাবে কেটে যায় ওই দিনটা। পরের দিন সকালে নাইম উঠে ফ্রেশ হয়ে নেয় কলেজে যাওয়ার জন্য। নিচে এসে হালকা কিছু নাস্তা করে কলেজের দিকে রওনা হয়। নাইম কলেজের গেট দিয়ে ঢোকার সময় দেখে রিমি তাদের ক্লাসের দিকে যাচ্ছে। তাই নাইম দেরি না করে তাড়াতাড়ি রিমির কাছে যায়। নাইম রিমির কাছে গিয়ে বলে, ওই রিমি, রিমি। রিমি পিছনে ফিরে দেখে নাইম ডাকছে, তাই রিমি ওখানেই দাঁড়িয়ে পড়ে। কি হলো নাইম, কিছু বলবে? নাইম হাঁপাতে হাঁপাতে এসে বলল, হ্যাঁ রিমি, তোমাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ, কি বলো? কালকের ওই বিষয়টার জন্য আমি খুব খুব সরি। আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এতে মাফ চাওয়ার কি আছে, যেখানে তোমার কোনো দোষই নেই। না, তারপরও যেহেতু বিষয়টা আমার জন্য হলো তাই আর কি। না, আমি কিছু মনে করিনি, তাই আমার কাছে মাফ চাওয়ার কিছু নাই। আরেকটা কথা বলো তো, ওই মেয়েটা কি তোমার সত্যিই গার্লফ্রেন্ড? আরে না না, ও আমার গার্লফ্রেন্ড নয়, এমনি আমার আপুর মতো আমার সাথে মজা করছে। কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। কালকের আচরণে আমার মনে হচ্ছে উনি তোমাকে সত্যিই ভালোবাসে। কি যে বলো না তুমি, কোথায় ওই মেয়ে আমার থেকে 3 বছরের বড়, সেখানে কিভাবে সম্ভব? আরে বুদ্ধু, ভালোবাসার বয়স দিতে হয় না তো। তা অবশ্য ঠিক। তাদের কথার মাঝখানে তাদের শিক্ষক ক্লাসে প্রবেশ করে। আজকে তোমাদের পড়াবো না, ছোট্ট একটা টেস্ট এক্সাম নেব। কি সবাই এক্সাম দেবে তো? হ্যাঁ স্যার, কেন নয়? তারপর সবাই এক্সাম দিতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে সানিয়া বেচারা তো এক্সাম, একদিকে তার এক্সামের চিন্তা আর অন্যদিকে তার জামের। সরি, এখনো হয়নি, তবে হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে ধীরে ধীরে সানিয়া একটা একটা করে এক্সাম দিতে থাকে। সব এক্সাম শেষ হতে প্রায় 2 সপ্তাহ লেগে যায়। এই কয়দিনে সানিয়া প্রতিদিন রাত্রিবেলা নাইমকে কল করে তাকে ভালোবাসি বলতো, কিন্তু নাইম তাকে প্রত্যেক দিন ভালোবাসে না বলতো। কিন্তু সানিয়া তো হাল ছাড়ার পাত্রী নয়, সে প্রত্যেক দিন তাকে কল করে ভালোবাসি বলতো। আজকে অনেক দিন পর সানিয়া এবং তার বন্ধুরা কলেজে এসেছে,
ক্লাস করবে বলে। যেহেতু নতুন সেমিস্টার চালু হচ্ছে, সানিয়া এবং তার বন্ধুরা কলেজে এসেছে। আর তারা আজকে ঠিক করেছে যে তারা আজকে কলেজে ক্লাস করবে না, তারা সবাই মিলে আড্ডা দেবে। তাই সবাই মিলে আড্ডা শেষে আনন্দে আড্ডায় মেতে ওঠে। ঠিক তখনই সানিয়া দেখতে পেল নাইমা দুটো ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে। নাইমকে দেখে সানিয়ার মুখে একটা হাসি ফুটে উঠল। নাইমকে দেখে সানিয়া নাইমকে ডাক দিল। এই পিচ্ছি, কোথায় যাচ্ছ আমাকে এখানে একা রেখে? নাইমের হঠাৎ মনে হলো যেন তাকে কেউ ডাকছে। নাইম তখন পিছনে ফিরে তাকায়। নাইম তাকিয়ে দেখে তাকে সানিয়া ডাকছে। প্রথমে নাইম না দেখার ভান করে চলে গেল, পরে সানিয়া আবার ডাক দেয়। কই পিচ্ছি, নিজের বউকে ফেলে রেখে কোথায় পালাচ্ছ? এই রে, কাম সারছে। না, আর পালানোর কোনো উপায় নেই, এখন যেতেই হবে, না হলে পাগল গুন্ডি মাইয়া এখন কি বলে ফেলবে তার ঠিক নাই। তারপর নাইম সানিয়ার কাছে গিয়ে বলে, হ্যাঁ বলুন, কি বলবেন? কই গো আমার জান পাখিটা, তোমার বউকে ফেলে রেখে তুমি কোথায় পালাচ্ছ? হ্যাঁ, কি রে দোস্ত, তুই বিয়ে করলি কবে? আমি নিজেই জানি না আমি কবে বিয়ে করলাম। এই তো এক্ষুনি। এক্ষুনি মানে? কেন গো আমার জান পাখিটা, তুমি তোমার বন্ধুদেরকে বলনি যে তুমি একজনের জামাই? না মানে আমি বিয়ে করিনি তো। তাহলে উনি কি মিথ্যা বলছে? জানেন ভাইয়া, নাইম খুব বাজে ছেলে। আমি যে ওর একমাত্র বউ, এটা বলতে ওর নাকি লজ্জা লাগে। আপনি বলুন তো ভাইয়া, নিজের বউকে অন্য কারো কাছে পরিচয় করাইতে কারো লজ্জা লাগে? হ্যাঁ আপু, আপনি ঠিক কথা বলেছেন। এই নাইম, তুই এত লজ্জা পাস কেন রে? বেচারা নাইম পড়েছে এক প্যারার মধ্যে, না পারছে কাউকে কিছু বলতে, না পারছে কিছু বোঝাতে। তারপর সানিয়ার বন্ধুরা তো আছেই, তার তো হেসে চলেছে। এসব দেখে শুনে নাইম খুব রেগে যায়। রেগে গিয়ে নাইম চেঁচিয়ে বলে, কি হচ্ছেটা কি? আপনি কি মনে করেছেন বলুন তো? যা ইচ্ছা তাই নাকি? আমার বন্ধুদেরকে যা তা আবোল তাবোল বলছেন। আমি কবে আপনাকে বিয়ে করলাম? বাবা, পিচ্চিটা আবার রাগও করতে পারে দেখছি। না গো পিচ্চি, রাগ করে না, দেখি আমার কাছে আসো, আদর করে দেই। আম্মু গো, এ আমি কোথায় এলাম? আমাকে বাঁচাও এই গুন্ডিমের হাত থেকে, না হলে আমার যাও বা মান সম্মান একটু আছে সেটাও শেষ হয়ে যাবে। এই, তুমি আমাকে আবার গুন্ডি বললে? হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? সানিয়া তখন ন্যাকা কান্না করে। নাইমের বন্ধুরা বলল, দেখছেন ভাইয়া নাইম কেমন করছে? দোস্ত, এটা কিন্তু তুই ঠিক করিস না, এরকমভাবে কথাটা বলা তোর উচিত হয়নি। আরে ভাই, আমি বলছি বিয়ে করিনি, তোরা কেন বলতো ওই পাগল মাইয়ার কথা শুনছিস? আমাকে আবার পাগল বলছে। এই আপনি একদম ন্যাকা কান্না করবেন না, জান তো এখান থেকে। দেখছেন ভাইয়া? এই, তোর কি হয়েছে বলতো? তুই তোর নিজের বউকে অস্বীকার কেন করছিস? আরে ভাই, আমি তো বিয়েই করি নাই, আমি অস্বীকার করব কিভাবে? মানে তাহলে উনি কি বলেছেন? ভাই তোরা এখন এখান থেকে চল, আমি তোদের পুরো বিষয়টা খুলে বলছি। কোথায় যাচ্ছ গো জান পাখিটা, বউকে ফেলে একাই চলে যাচ্ছ? আপনার সাথে আর বকা যাবে না দেখছি। এই তোরা চল তো। আজ তো সানিয়া নাইমকে পুরো খেপিয়ে দিয়েছে। নাইম তো খুব রেগে আছে সানিয়ার উপর, আর সানিয়ার বন্ধুরা তো হেসে গড়াগড়ি দিচ্ছে। তখন হাসতে হাসতে রাইমা বলে, দোস্ত, এটা কিন্তু বেশি হয়ে গেল। বেচারা আমাদের পিসি জামাইবাবু, সে এখন কি করবে? তুই যা বলছিস। রাইমার কথার আবার সবাই হেসে ওঠে। তবে কিন্তু রেগে গেলে আমাদের পিসি জামাইবাবুকে দেখতে হেব্বি কিউট লাগে। এই রাইমা, একদম আমার জামাইয়ের দিকে নজর দিবি না। বাবা, বিয়ের আগেই এত প্রেম! এই, তোরা দুজন আবার শুরু হয়ে গেলি? এভাবে ওইখানে সানিয়া এবং তার বন্ধুরা সবাই আড্ডা দিতে থাকে। আর ওইদিকে নাইম বেচার বন্ধুদের নিয়ে ক্যান্টিনে গিয়ে বসে। তারা সবাই মিলে ক্যান্টিনে ঢুকে একটা টেবিলে গিয়ে বসে। বসার সাথে সাথেই রিফাত বলল, এবার খুলে বল বিষয়টা। হ্যাঁ বলছি, তবে শোন। তারপর নাইম রিফাত আর আরমানকে প্রথম তার কলেজে আসা থেকে আজকের দিন পর্যন্ত যা যা হয়েছে সব বলল। সব শুনে রিফাত আর আরমান হেসে গড়াগড়ি দিচ্ছে। তখন নাইম রেগে গিয়ে রিফাত আর আরমানকে মারতে মারতে বলল, তোরা বন্ধু না শত্রু বলতো? এদিকে চিন্তায় আমার অবস্থা খারাপ, আর তোরা হাসছিস। কে জানে ওই গুন্ডি মাইয়া কখন কি করে বসবে। আজ তোদের সাথে এরকম করলো, আর যদি কোনো দিন আব্বু আম্মুর সামনে পড়ে তাহলে আমি শেষ। প্লিজ দোস্ত, আমাকে বাঁচার উপায় বল। দেখ দোস্ত, তোকে আমি একটা সত্যি কথা বলবো, তুই মানিস বা না মানিস, ওই আপুটা কিন্তু তোকে সত্যিকারের ভালোবাসে। আমার তো কথাবার্তা শুনে এমনই মনে হলো। এবার তোর উপর নির্ভর করছে তুই কি করবি। রিফাত কিন্তু
ঠিক কথা বলেছে, আমারও একই জিনিস মনে হলো। কিন্তু এটা কি করে সম্ভব? সে আমার থেকে বড় 3 বছরের, তাহলে কিভাবে? আচ্ছা তুই বয়স দেখছিস তাই তো? তুই জানিস না বয়সে বড় মেয়েদের বিয়ে করা সুন্নাত? হুম, জানি। তাহলে তোর সমস্যাটা কোথায়? দেখ, আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। তাহলে আমরা আপুকে বলে দেবো, দেখ। না, ওকে কিছু বলিস না। আমি কিছুদিন ভেবে দেখি বিষয়টা, তারপর ভেবে বলবো। ওকে ভাই, তুই যেটা মনে করবি। এই চল, লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে, চল ক্লাসে যেতে যেতে কথা হবে। তারপর তারা সবাই উঠে ক্লাসের দিকে রওনা দেয়। তারপর এক এক করে সব ক্লাস শেষ করে যে যার মতো বাসায় চলে যায়। এভাবে কলেজের সানিয়া প্রত্যেকদিন নানা রকমভাবে নাইমকে ভালোবাসি বলতো। নাইম প্রথম প্রথম রেগে গেলেও পরে নাইমেরও ভালো লাগা কাজ করে, কিন্তু সে তা সানিয়াকে বুঝতে দিত না। ও সানিয়াকে ভালো লাগে। একদিন সকালের দিকে সানিয়ার আব্বু আম্মু নাইমদের বাসায় আসে। কি বন্ধুরা, অবাক হচ্ছেন যে সানিয়ার আব্বু আম্মু নাইমদের বাসায় কি করছি, তাই তো? দাঁড়ান একটু ওয়েট করুন, সব বলছি। আসলে বিষয়টা হলো এমন যে সানিয়ার আব্বু আর নাইমের আব্বু হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তারা দুজন একসাথে পড়াশোনা করেছে, কিন্তু পরে তাদের আলাদা হতে হয়, কারণ সানিয়ার আব্বু বিদেশে গিয়েছিল ব্যবসার কাজে। নাইমের আব্বু তাদের দেশের পুরনো বাড়িতে চলে গিয়েছিল, তাই তাদের আর দেখা হয়নি বললেই চলে। কিন্তু পরে সানিয়ার আব্বু জানতে পারে যে তার বেস্ট ফ্রেন্ড এখন ঢাকাতে আসছে। নাইমের আব্বু যে তার চাকরির জন্য ঢাকাতে আসতে হয়েছে। এমনিতে ঢাকায় তাদের একটা বাসা রয়েছে, তাই বাসার জন্য তাদের আর কোনো সমস্যা হয়নি। তো চলুন বন্ধুরা, দেরি না করে গল্পে ফিরে যাওয়া যাক। আমারও দেখি সানিয়ার আব্বু আম্মু কিসের জন্য নাইমদের বাড়িতে এসেছে। আরে দোস্ত, কেমন আছিস? অনেকদিন পর দেখা তোর সাথে। আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোরা বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। তারপর সানিয়ার আব্বু আম্মু আর নাইমের আব্বু আম্মু একে অপরের সাথে আলাপ করে, আর নাইমের আম্মু আর সানিয়ার আম্মু দুজনে একসাথে নাস্তা বানাতে যায়। তারপর কিছুক্ষণ পরে তারা নাস্তা নিয়ে চলে আসে। তারপর নাস্তা পানি শেষ করে সানিয়ার আব্বু বলে, দোস্ত, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। রিকোয়েস্ট করার কি আছে? বন্ধুত্বের রিকোয়েস্ট হয় না, এবার বল। দোস্ত, আর 5 দিন পর আমার বড় ছেলের বিয়ে, তাই আমার রিকোয়েস্ট যে তুই বিয়েতে কিন্তু আসবি, না বলতে পারবি না। হ্যাঁ, যাব না কেন? 100 বার যাব। আর একমাত্র বন্ধুর ছেলের বিয়ে মানে আমার তো ছেলের মতো নেই, তাই না? তুই সত্যি বলছিস তুই আসবি? হ্যাঁ রে বাবা, আমি যাব। না না, শুধু তুই আসলে হবে না, বাবিকে আর তোর ছেলেকে নিয়ে যেতে হবে। আচ্ছা, তোর ছেলে কোথায় বলতো? সে কবে ছোটবেলায় দেখেছি। ও, নাইম তো এখন কলেজে গেছে। ও, আমাদের সোনিয়াও তো ওখানেই পড়ে। ও কোন কলেজে পড়ছে এখন? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ও, আমাদের সোনিয়াও তো ওখানেই পড়ে। তোর মেয়ে মানে ওই পিসি সানিয়া, যে সবসময় আমাদের নাইমের সাথে খেলা করতো? হ্যাঁ, আমাদের ওই পিচ্চি সানিয়া এখন কলেজে পড়ছে। তোর পিচ্চি নাইমও একই কলেজে পড়ছে। যদি একে অপরকে চিনতে পারে তাহলে দুজনে কলেজে মাথায় তুলে দিবে। তবে ছোটবেলার কথা মনে পড়লে আমার এখনো হাসি পায়। সে কি কান্না দুজনের যখন আমরা দেশের বাইরে যাই। আর এখন দেখ, তারাই কত বড় হয়ে গেল, এখন তারা কলেজে পড়ছে। হ্যাঁ, তা যা বলেছিস। তা বন্ধুরা, এবার বুঝলেন তো সানিয়ার আব্বু আম্মু আর আসার কারণ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এভাবে তারা সবাই অনেকক্ষণ গল্প গুজব করে। অনেকক্ষণ পর সানিয়ার আব্বু রুমে চলে যান। বিকালবেলা নাইম কলেজ থেকে বাড়িতে ফিরে আসে। নাইম বাড়িতে আসার সাথে সাথে নাইমের আব্বু নাইমকে বলে, ও তুই এসে গেছিস, যাক ভালো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে আসছি। কেন, তুমি কি কিছু বলবে? তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি তারপর তোকে সব বলছি। তারপর নাইম ফ্রেশ হতে চলে যায়। তার মিনিট 10 পর নাইম ফ্রেশ হয়ে নিচে আসে। নিচে এসে টেবিলে বসে। তখন তার আম্মু তাকে খাবার দেয়। নাইম খাবার খেতে খেতে তার আম্মুকে জিজ্ঞেস করে, আম্মু, তুমি আমাকে কি একটা বলবে বলেছিলে যেন? হ্যাঁ, তোকে কিছু বলার ছিল। তুই জানিস আজকে আমাদের বাড়িতে কে এসেছিল? আম্মু, আমি কি করে জানবো? আমি তো কলেজে গিয়েছিলাম। তুমি বলো। আজকে তোর আফজাল আঙ্কেল এসেছিল। কি সেই আফজাল আঙ্কেল? তোর সেই আঙ্কেল যার মেয়েকে তুই সবসময় বিয়ে করবি বলতি।
আরে আম্মু তুমিও না, ছাড়ো না ওইসব পুরনো কথা। এখন বলো, আঙ্কেল কেন এসেছিল বাড়িতে? তোর আফজাল আঙ্কেলের বড় ছেলের বিয়ে, তার দাওয়াত করতে এসেছিল। ও, তাহলে নীল ভাইয়ার বিয়ে? হ্যাঁ, তোর নীল ভাইয়ের বিয়ে আর মাত্র 2 দিন আছে। আজ আমরা শপিং করতে যাব, তুই গিয়ে রেডি হয়ে নে। আচ্ছা ঠিক আছে আম্মু। তা বন্ধুরা, আপনারা এখন ভাবছেন যে নীলটা আবার কে, তাই তো? আরে, আমি আপনাদের গল্পের শুরুতে বলেছিলাম যে সানিয়ার একটা বড় ভাইয়া আছে, তিনি বিদেশে জব করেন। তারই নাম নীল, এবং তারই বিয়ের জন্য সানিয়ার আব্বু আম্মু দাওয়াত করতে এসেছিল নাইমদের বাসায়। কিন্তু সমস্যা একটা, নাইম আর সানিয়া জানে না যে তারা একে অপরকে আগে থেকেই চেনে। গল্পের সাথে থাকুন বন্ধুরা, ধীরে ধীরে সব জানতে পারবেন যে তারা কীরকম ছিল। তারপর নাইম ও নাইমের আব্বু আম্মু 3 জন মিলে একসাথে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে শপিং করার জন্য। যেহেতু তার একমাত্র বন্ধুর ছেলের বিয়ের কথা, তাকে আবার একদিন আগে যেতে হবে, না গেলে তার দোস্ত রাগ করবে। এভাবে শপিং করতে করতে রাত 9টা বেজে যায়। পরে তারা বাইরের একটা রেস্টুরেন্টে ডিনার করতে ঢুকে। ডিনার শেষ করে বাসায় চলে আসে। বাসায় এসে সবাই যে যার রুমে চলে যায়। রোজকার মতো পরের দিন সকালে নাইমের আব্বু অফিসে চলে যায়। আবার তাকে 4 দিনের ছুটিও নিতে হবে। ছুটি না নিলে সে বন্ধুর ছেলের বিয়েতে যেতে পারবে না। ওইদিকে নাইম সারা রাত ঘুমোতে পায়নি, কারণ একটাই, সে তার ছোটবেলার সানিয়ার কথা হঠাৎ মনে পড়ে। আপনারা আবার ভাবছেন এটা হয়তো কলেজের গুন্ডি সানিয়া, কিন্তু না, নাইম ভাবছে তার সেই ছোট্টবেলার সানিয়ার কথা। কিন্তু আমরা তো জানি এই দুটো সানিয়া একই। এটা হলো নাইমের না ঘুমানোর আসল কারণ। তাই আজ কলেজে না গিয়ে সারাদিন ঘুমোচ্ছে। দুপুর 12টার সময় নাইমের আম্মু নাইমকে তুলতে আসে। নাইমের আম্মু বুঝতে পারে তার কলেজে না যাওয়ার কারণ, তাই নাইমের আম্মু নাইমকে তুলেনি। তারপর নাইম বেলা 12টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে এসে নাইম পড়তে বসে, কিন্তু নাইম পড়তে পারছে না। তাই পরের টেবিল থেকে উঠে এসে নাইম ফোনটা নিয়ে একটু ফোন ঘাটাঘাটি করে। ফোন হাতে নেওয়ার সাথে সাথেই সে দেখে তার ফোনে 50টার বেশি মিসড কল রয়েছে সানিয়ার। এটা দেখে নাইম চমকে উঠল। তখন নাইম আর দেরি না করে ঝটপট সানিয়াকে ফোন লাগায়। দুবার ফোনে রিং হওয়ার সাথে সাথে সানিয়া ফোনটা তুলে নেয়। ফোন তোলার সাথে সাথেই সানিয়া বলে, কুত্তা, বিলাই, বান্দর, ইঁদুর, ছাগল, ভেড়া, তুই আমার ফোন তুলছিস না কেন? তোর বাসার ঠিকানাটা দে, আমি এক্ষুনি তোর বাসায় যাচ্ছি। আরে, আর আপনার বাসায় আসার কি দরকার? কাল আমার রাতে ঘুম হয়নি, তাই আজ অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছিলাম, তাই হয়তো আপনার ফোন রিসিভ করতে পারিনি। তুমি জানো তুমি ফোন তোলনি বলে আমি কত চিন্তায় ছিলাম। এতে চিন্তার কি আছে? আমি তো কেউ হই না আপনার, তাহলে আপনি চিন্তা করছেন কেন? আমি তোমাকে আর কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি? কেন নাইম তুমি আমার সাথে এরকম করছো? আমাকে কষ্ট দিতে কি তোমার খুব ভালো লাগে? দেখুন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আর আজকের পর থেকে আপনি আমাকে আর কোনো দিন কল করবেন না। হ্যালো হ্যালো, নাইম নাইম। পিচ্চিটা আবার ফোন কেটে দিল। পিচ্চি, তুমি আমার মন চুরি করেছো। আর কতদিন পালাবে আমার থেকে? একদিন না একদিন তো ধরা দিতেই হবে। কল কাটার সাথে সাথে স্থানীয় রুমে তার ফুফাতো, চাচাতো, খালাতো বোনরা আসে, যেহেতু তার একমাত্র ভাইয়ের বিয়ে। তারপর সানিয়া তাদের সাথে বসে তার ভাইয়ের বিয়েতে কি কি করবে তার প্ল্যানিং করতে থাকে। আর অন্যদিকে নাইম সানিয়াকে ওরকম কথা ফোনে বলে নাইমের নিজেরই এখন খারাপ লাগছে, কারণ সেও তো সানিয়াকে এই কয়েকদিনে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে সানিয়াকে বলতে পারছে না। পরের দিন সকালবেলা নাইমের আম্মু নাইমকে বলে, নাইম, নাইম, তাড়াতাড়ি ওঠ। আরে আম্মু, আর একটু ঘুমাতে দাও না। আর কত ঘুমাবি তুই? এখন কয়টা বাজে দেখেছিস? কটা আবার? 7টা? এখন বেলা 10টা বাজে, অনেক ঘুমিয়েছিস, আর ঘুমাতে হবে না, ওঠ তাড়াতাড়ি। সে না হয় ঠিক আছে, কিন্তু আমি এখন উঠে করবোটা কি? কেন, তুই ভুলে গেছিস আজ আমাদের তোর নীল ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, আজ নীল ভাইয়াদের বাসায় যেতে হবে। তাই বলছি, এখন উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি। আর আব্বু কোথায়? তোর আব্বু একটু বাজারে গিয়েছে, এই আসার টাইম হয়ে গেছে। আচ্ছা, তাহলে তুই রেডি হয়ে নিচে আয়, আমি রেডি হতে যাচ্ছি। ঠিক আছে আম্মু, তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটে আসছি।
তারপর নাইমের আম্মু নিচে চলে আসে রেডি হওয়ার জন্য, আর ওইদিকে নাইমও চলে যায় রেডি হতে। তার মিনিট 5 পর নাইমের আব্বু চলে আসে এবং তিনিও রেডি হতে চলে যান। তারপর নাইম রেডি হয়ে নিচে আসে। নাইম এসে দেখে তার আব্বু আম্মু রেডি হয়ে বসে আছে। নাইমকে দেখে নাইমের আব্বু বলে, নাইম ওইখানের ওই ব্যাগগুলো গাড়িতে নিয়ে আয়। ঠিক আছে আব্বু। তারপর নাইম ব্যাগগুলোকে গাড়ির কাছে নিয়ে এসে গাড়িতে ঢুকিয়ে দেয়। তারপর তারা সবাই গাড়িতে উঠে বসে। নাইমের আব্বু গাড়ি ড্রাইভ করতে শুরু করেন। অবশ্যই নাইমদের বাসা থেকে সানিয়াদের বাসা খুব একটা দূরে নয়, 40 মিনিটের রাস্তা, তাই যেতে কোনো সমস্যা হবে না। নাইমদের সানিয়াদের বাসায় পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায়, তার কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। নাইমের আব্বু গাড়ি পার্ক করে এসে তারা সবাই একসাথে সানিয়াদের বাসায় প্রবেশ করে। বাড়ির ভেতরে প্রবেশ করার সাথে সাথে সানিয়ার আম্মু বলে, আরে ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এটা সেই পিচ্চি নাইম? হ্যাঁ, আমিও ভালো আছি। ভাবি, এটা আমাদের পিচ্চি নাইম নাকি? এটা সেই পিচ্চি নাইম। বাহ বাহ, সেই পিচ্চিকে তো চেনাই যাচ্ছে না, পুরো নায়ক হয়ে গেছে। কি পিচ্চি, আমাকে মনে পড়ছে? আমি তোমার সেই শাশুড়ি। সানিয়ার আম্মুর এমন কথায় নাইম বেশ লজ্জা পায়। নাইম তখন বলে, তোমাকে আবার চিনতে পারবো না? তুমি আমার 7টা না 5টা না, একটা মাত্র শাশুড়ি। তোমাকে ভুলে গেলে হবে? আমার পিচ্চি জামাই দেখি আমাকে মনে রাখছে। মনে আছে। তাদের কথার মাঝখানে নাইমের আব্বু বলে, আচ্ছা তোমরা তাহলে গল্প করো, আমি দেখি আফজালের কাছে যাই। সানিয়ার আম্মু তখন বলে, ঠিক আছে, তাহলে আপনি যান, আর ভাবি আপনি আমার সাথে আসেন, আর নাইম তুমি উপরে যাও। এদিকে নাইমের আব্বু চলে যায় আফজাল আঙ্কেলের কাছে, আর তার আম্মু চলে যায় তার শাশুড়ির সাথে থুকু সানিয়া আম্মুর সাথে। আর নাইম সিঁড়ি দিয়ে হেঁটে উপরের দিকে যেতে থাকে। ঠিক তখনই একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে সে নাইমকে ধাক্কা মারে, যে না মেয়েটা চিৎকার করে পড়ে যেতে নিবে। ঠিক সেই সময় নাইম হাতটা ধরে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তখন ওই মেয়েটি ভয়ে নাইমকে জড়িয়ে ধরে। নাইম দেখল মেয়েটা অনেকক্ষণ ধরে তাকে জড়িয়ে ধরে আছে, ছাড়ার কোনো নামই নাই। তখন নাইম উপায় না পেয়ে মেয়েটিকে বলল, এই যে আপু, আমাকে এবার ছাড়ুন। মেয়েটা নাইমের গলা শোনার সাথে সাথে নাইমকে ছেড়ে দেয়। একটু দূরে গিয়ে মেয়েটা নাইমকে বলে, সরি, আই এম রিয়েলি সরি, আমি একটু ব্যাস। ওই মেয়েটার সামনের দিকে তাকিয়ে পুরোটা কথা শেষ করতে পারল না। আপনি আপনি এখানে কি করছেন? তার আগে বলো তুমি এখানে কি করছো? বন্ধুরা, আপনার মনে হয় কিছু বুঝতে পারছে না, তাই তো? আরে, যে মেয়েটার সাথে ধাক্কা হয়েছে ওই মেয়েটাই আসলে সানিয়া। তাই দুজনে একে অপরকে দেখে চমকে গেছে। ঠিক তখনই সানিয়া বলল, ও বুঝতে পেরেছি, আমার কথা খুব মনে পড়ছে তাই তো? তাই আর থাকতে না পেরে বাসায় চলে এসেছো। তুমি আমাকে এত ভালোবাসো? কী সব যা তা বলছেন? আপনি যদি এখানে থাকতেন আমি জানতাম, তাহলে আমি জীবনেও এখানে আসতাম না। থাকার মিথ্যা বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। এখন ধরা খাইছো তো, তাই অনেক কিছুই বলবে। তা বলো, এখানে তুমি কার কাছে এসেছো? কার কাছে মানে? আগে আপনি বলুন, আপনি কার কাছে এসেছেন? প্রশ্নটা কিন্তু আমি আগে করেছি, তাই উত্তরটা তোমাকে আগে দিতে হবে। সানিয়ার এমন কথাই নাইম আর উপায় না পেয়ে বলল, আমি এখানে আমার এক ভাইয়ার বিয়েতে এসেছি। ও আচ্ছা, তোমার আব্বুর নাম কি বললে? আমার আব্বুর নাম ফাহিম আহমেদ। ও আচ্ছা, তোমার আব্বুর নাম কি বললে? ফাহিম। কেন, কি হয়েছে? ওই কিছু না তো, তাহলে আমার আব্বুর নাম শুনে চমকে উঠলেন কেন? এমনি। আচ্ছা আমি এখন যাই, আমার এখন অনেক কাজ আছে। আরে আরে, আপনি কি হন সেটা তো বলে যান। ঠিক আছে, সময় জানতে পারবে। এই বলে সানিয়া তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। নাইম সানিয়াকে পিছন থেকে অনেকবার ডাকলো। সানিয়া না দাঁড়িয়ে তাড়াতাড়ি চলে যায় সেখান থেকে। নাইম তো কিছুই বুঝতে পারছে না যে সে সানিয়াকে তার পরিচয় দেওয়ার পর সানিয়া কেমন যেন চমকে উঠল। তাই নাইম আর কিছু না বুঝতে পেরে ছাদের দিকে যায় একটু পরিবেশটা উপভোগ করার জন্য। আর অন্যদিকে সানি, সে তো ভাবতেই পারছে না সে এতদিন যাকে ভালোবাসতো সে আসলেই তার ছোটবেলায় ভালোবাসা
তো বন্ধুরা, আপনারা এখন ভাবছেন এই ছোটবেলার ভালোবাসা কোথা থেকে এলো, তাই তো? আপনাদের কিছুক্ষণ আগে বলেছি না যে নাইম আর সানিয়ার আপু খুব ভালো বন্ধু ছিল। হ্যাঁ, তো সানিয়ার আপু বিদেশে যাওয়ার আগে নাইমের আব্বুর সাথে একসাথে থাকতেন, আর ছোটবেলাতেই তারা দুজন ছোট থেকে একে অপরকে ভালোবাসতো। কিন্তু পরে সানিয়ার আপু বিদেশে যাওয়ার পর তাদের ছোটবেলার ভালোবাসা সেখানেই মাটি হয়ে যায়। আর আজ এত বছর পর সানিয়া তার ছোটবেলার ভালোবাসাকে পেয়ে তো খুবই খুশি। সে তো ভাবতেই পারছে না সে যে নাইমকে ভালোবাসতো, আর সেই নাইমই তার ছোটবেলার ভালোবাসা। নাইমের আসল পরিচয় জানার পর সানিয়ার ভালোবাসা আরও বেড়ে যায়। সেই রুমে গিয়ে তার চাচাতো বোন নীলাশার হাত ধরে নাচ করতে শুরু করে দেয়। আর এই দেখে নীলাশা বলে, এই সানিয়া ছাড়, পড়ে যাব। না, ছাড়বো না। আজ আমি খুব খুশি, তাই তোকে আমার সাথে ডান্স করতে হবে। মহারানী, আপনার খুশির কারণটা কি আমি জানতে পারি? হ্যাঁ, জানতে পারিস। তাহলে শোন, নাইম হলো ফাহিম আঙ্কেলের ছেলে। কি বলছিস কি? এটা কি সত্যি? হ্যাঁ রে, আমি সত্যি বলছি। তার মানে এই দাঁড়ালো যে তুই যাকে এতদিন ধরে ভালোবাসতি সেই তোর ছোটবেলার ভালোবাসা। হ্যাঁ রে। থাক, আর লজ্জা পেতে হবে না। সানিয়া, এই খুশিতে আজ রাতে পার্টি হবে। সানিয়া তো বেশ খুশি। আমাদের নাইম বেচারা, সে এখনও কিছুই বুঝতে পারছে না। তখন নাইম ছাদের দিকে উঠে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটিকে দেখে নাইমের প্রথমে চেনা চেনা মনে হলো। তারপর আরেকটু সামনে যেতেই নাইম ছেলেটিকে বলল, আরে রিমন, তুই? আরে মামা, তুই এখানে? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে? বন্ধুরা, আপনারা ভাবছেন এই রিমনটা আবার কোথা থেকে এলো, তাই তো? আরে এই রিমন হলো আমাদের পিচ্ছি নায়কের বেস্ট ফ্রেন্ড, ও সরি, ন্যাংটাকালির বন্ধু। তখন রিমন বলল, আরে আমি তোর নীল ভাইয়ের বিয়েতে এসেছি, তুইও কি বিয়েতে এসেছিস? আমিও তো ভাইয়ার বিয়েতে এসেছি। যাক, ভালোই হলো। আমি তো ভাবছিলাম এই বিয়ে বাড়িতে আমাকে একাই ঘুরতে হবে। তুই চলে এসেছিস তো আর আমার কোনো চিন্তা নেই। আমি তো এই একই জিনিস ভাবছিলাম। তা তুই এখানে কি করছিস? কি আর করবো একা একা, তাই ছাদে এসে একটু হাওয়া খাচ্ছিলাম। আমিও হাওয়া খেতে এসেছিলাম। এখানে হাওয়া না খেতে আসলে আমি তো জানতেই পারতাম না যে তুই এখানে আছিস। তা যা বলেছিস। তো বল, কি খবর তোর? তোর তো কোনো পাত্তাই নেই, কল টল করিস না, আর মেসেজ তো দূরের কথা। আর বলিস না দোস্ত, এখানে এসে এক প্যারার মধ্যে আটকে পড়েছি। তা শুনি, তুই কীরকম প্যারার মধ্যে আটকে পড়েছিস? তাহলে শোন। নাইম রিমনকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে। সব শুনে রিমন হাসতে হাসতে বলল, কি বলিস দোস্ত? আমি তো হাসি আটকাতে পারছি না। এই জন্য শালা তোকে কিছু বলতে চাই না, শুধু খালি দাঁত কেলাবি। তা দুলা ভাই, আমার বোনকে বিয়ে কবে করলে? এই তো আজকে এক্ষুনি। তবে রে। এই বলে রিমন নাইমকে দৌড়ানি দিতে থাকে। কিছুক্ষণ পর তারা দুজন হাঁপিয়ে যায়। হাঁপিয়ে গিয়ে তারা ছাদের এক জায়গায় বসে পড়ে। ছাদে বসে রিমন বলল, চল দোস্ত, নিচে যাই। হ্যাঁ চল। তারপর তারা দুজন ছাদ থেকে নিচে নেমে আসে। ছাদ থেকে নিচে নামতে নামতে তাদের দেখা হয় নীল ভাইয়ের সাথে। তখন রিমন নীল ভাইকে দেখে নাইমের সাথে তার পরিচয় করিয়ে দেয়। পরিচয় শেষ করে তারা একসাথে নিচে চলে যায়। তারপর নাইম রিমন দুজনেই বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর কাজ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা নীলের জন্য থাল খাওয়ার ব্যবস্থা করা হয়। সবাই যে যার মতো সাজুগুজুতে ব্যস্ত। ঠিক সন্ধ্যা 7টার সময় নীলকে সাজিয়ে আনা হয়। তারপর একটা চেয়ারে বসতে দেওয়া হয়, আর তার সামনে একটি টেবিলে খাবার রাখা হয়। তারপর যে যার মতো এসে নীলকে খাবার খাইয়ে দিয়ে যায়। এভাবে থাল খাওয়ানোর পর্ব শেষ করতে করতে রাত 10টা বেজে যায়। তাই আর দেরি না করে সবাই বসে রাতের খাবার খেয়ে নেয়। আর অন্যদিকে মেয়েরা তো হাতে মেহেদি পড়তে ব্যস্ত, তাই মেয়েরা রাতে খাবার খাবে না বলে ঠিক করেছে। আর এইদিকে নাইমা রিমন বেচারা, তারা তো কাজ করেই শেষ। কাল বিয়ে, আবার অনেক কাজ, তাই তারা অল্প কিছু খেয়ে রুমে চলে যায় শুতে। নাইমা রিমন যখন তাদের রুমের দিকে শুতে যাচ্ছিল, ঠিক তখনই কে যেন নাইমের হাতটা ধরে টেনে নিয়ে অন্য রুমে চলে যায়। নাইম কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি দরজা বন্ধ করে দেয়। আমাদের কিউট নায়ককে এখন যে
কিডন্যাপ করেছি সে আর কেউ নয়, সে হলো আমাদের একমাত্র নায়িকা সানিয়া। সানিয়া দরজা বন্ধ করার সাথে সাথেই নাইম বলল, এই কি করছেন কি? কই কি করলাম? তাহলে এটা কি এরকমভাবে আমাকে একটা রুমের মধ্যে বন্ধ করার মানে কি? নিশ্চয়ই কিছু কারণ আছে, তার জন্য বন্ধ করেছি। কি কারণ? কারণ মানে আমি আমার জামাইকে কোথায় আটকাবো, বন্ধ করব না, সেটা শুধু তোমার ব্যাপার। তাহলে আমাকে আটকিয়েছেন কেন? আরে তুমিই তো আমার কিউট জামাই, তাই একটু আদর করব বলে আটকেছি। আদর মানে? আদর মানে আদর করব বলে। দেখুন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কোনটা ঠিক বেঠিক সেটা তোমাকে চিন্তা করতে হবে না। এখন বলো কিস করবে কি না? আমি কিস করতে পারবো না। দিলে তো এই রোমান্টিক মুডটা নষ্ট করে। কোথায় একটা কিস করবে, আমাকে একটু আদর করবে, তা নয়। একদম আনরোমান্টিক তুমি। হ্যাঁ, আমি আনরোমান্টিক। এইবার আমাকে যেতে দিন। না না, এত সহজে এখান থেকে যেতে দেবো বলে তো আমি তোমাকে ধরিনি। মানে? মানে তুমি এখনো কিছু বুঝতে পারছো না? কি বুঝবো? এই জন্যই তোমাকে আমি পিচ্চি বলি, তুমি পিচ্চি পিচ্চি রয়ে গেলে। আরে কি বলবেন সেটা বলুন। আচ্ছা, তোমার ছোটবেলার বউকে মনে পড়ে? বউ মানে? ঠিক বুঝলাম না। কেন, তোমার শিয়ার কথা মনে পড়ে না? নাইম সিয়ার কথা শুনে অবাক হয়ে যায়। কারণ নাইম ছোটবেলায় যাকে ভালোবাসতো তার নাম ছিল সিয়া, কিন্তু এই সানিয়া সিয়ার নাম কি করে জানলো? তাই নাইম সানিয়ার উদ্দেশ্যে বলল। তখন আপনি কি করে সিয়াকে চিনেন? আরে চিনি চিনি। কিন্তু কিভাবে? সানিয়া নাইমের নাকটা হালকা করে টেনে দিয়ে বলল, আরে বুদ্ধু, আমি তোমার শিয়া। এই কথা শুনে নাইম চোখ বড় বড় করে ফেলে। তখন সানিয়া আবার বলল, কি বিশ্বাস হচ্ছে না তো যে আমি শিয়া? না, এমন কিছু নাই। না হওয়ার তো কিছু নেই। ব্যাস এইটুকুই, আর কিছু না। আবার কি চাইছেন? আচ্ছা, অনেক রাত হয়েছে, আপনি এখন থাকেন, আমি যাই। কাল আমার অনেক কাজ আছে। এই বলে নাইম তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়। সানিয়া হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে ফাল্গুনের থেকে চলে যায়। আর এইদিকে নাইম বেচারা এখনো বিশ্বাসই করতে পারছে না যে সানিয়াই তার সেই ছোটবেলার ভালোবাসা। পরে নাইমের আবার মনে হলো সানিয়া হয়তো তার সাথে মজা করেছে, তাই নাইম আর অত কিছু না ভেবে রুমে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাইম আর রিমন কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর তাদের কাজ শেষ করে রুমে চলে আসে ফ্রেশ হতে। যেহেতু ছেলে দেবী, তাই রেডি হয়ে বিয়ে করতে যেতে হবে। আর অন্যদিকে মেয়েরা তো সেই কোন সকালবেলা গোসল করে সেই থেকে এখনো পর্যন্ত সাজুগুজু চলছে। দেখছেন, আপনাদের সাথে গল্প করতে করতে নাইম আর রিমন রেডি হয়ে যায়। ঠিক তখনই নিচে থেকে একজন এসে বলে যায় যে গাড়ি চলে এসেছে। তাই তাড়াতাড়ি সবাই রেডি হয়ে নিচে নেমে আসে। প্রথমে ছেলেরা নেমে আসে, তারপর তাদের পিছু পিছু মেয়েরাও নেমে আসে। তাই সবাই গাড়িতে বসে পড়ে। সবাই গাড়িতে বসার পর ড্রাইভার গাড়ি স্টার্ট করে দেয়। সানিদের বাসা থেকে বিয়েবাড়ি 2 ঘন্টার রাস্তা। রোডে জ্যাম না থাকলে 1.5 ঘন্টায় পৌঁছানো যাবে। তারপর গাড়ি নিয়ে গন্তব্যস্থলে চলতে থাকে। প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময়ে সানিয়ারা বিয়েবাড়িতে এসে পৌঁছায়। তারপর গাড়ি থেকে নামতে জামাই এর শালিকারা জামাইকে ঘিরে ধরে। তারপর ফ্রিতে কাটা মিষ্টি পানি খেয়ে জামাইকে ভিতরে নিয়ে যাওয়া হয়। আর এদিকে নাইম আর রিমন একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তখনই রিমন বলল, আচ্ছা দোস্ত, তুই যে মেয়েটা মানে যার কথা বলছিলি, ওই যে কি সানিয়া না কি নাম? হ্যাঁ সানিয়া। কেন, কি হয়েছে? আচ্ছা, ওটা নীল ভাইয়ের বোন সানিয়া নয় তো? কি যে বলিস না তুই, সেটা কোনোদিন হয়? আচ্ছা তাহলে শোন দোস্ত, তুই যে সানিয়ার কথা বলছিস, সেই সানিয়াকে আমাকে একবার দেখাবি তো, তাহলে আমি চিনতে পারবো ওইটা নীল ভাইয়ার বোন নাকি। ঠিক আছে। নাইম যখন রিমনের সাথে কথা বলছিল তখন তার চোখ আটকে যায় একটি মেয়ের দিকে। নাইম ভালো করে দেখে এই মেয়েটা আর কেউ নয়, সানিয়া। আর যেন সানিয়াকে পুরীর মতো লাগছে। নাইম তো চোখ সরাতে পারছে না। নাইমকে এরকম এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রিমন বলল, ঠিক কি রে, কি দেখছিস? পড়ি দেখি। পরি মানে? এই মামা, তোর কি হয়েছে বল তো? কই কই, কিছু না তো। এই তো বললি পরি দেখি। আচ্ছা শোন শোন, ওই গ্রিন কালারের লেহেঙ্গা পরে আছে ওই মেয়েটাকে তুই চিনিস? আরে দোস্ত, ওটাই তো নীল ভাইয়ার বোন সানিয়া। কি বলছিস কি দোস্ত? আমি সত্যি বলছি, তার মানে ওই সানিয়াই সেই সানিয়া? হ্যাঁ রে দোস্ত। তাহলে আবার কি, প্রপোজটা করে দিই।
দোস্ত আমি একটা লাস্ট পরীক্ষা করতে চাই। আবার কি পরীক্ষা করবি? তুই শুধু দেখ। ঠিক তখনই নাইম আশেপাশে তাকিয়ে দেখে একটু দূরে একটি মেয়ে একা দাঁড়িয়ে আছে। নাইম তখন হেঁটে ওই মেয়েটির দিকে যায়। ওই মেয়েটির কাছে গিয়ে নাইম ওই মেয়েটির সাথে কথা বলতে থাকে। ওই মেয়েটির সাথে কথা বলার সময় সানিয়া দেখতে পেয়ে যায়। তা দেখে সানিয়া রাগে গজগজ করতে করতে নাইমের কাছে যায় আর নাইমের কাছে গিয়ে বলে, এসব কি নাইম? কি মানে আপনি দেখতে পাচ্ছেন না আমি একজনের সাথে কথা বলছি? কই, আমার সাথে তো কোনোদিনও হেসে কথা বলো না। কে আপনি যে আপনার সাথে আমাকে হেসে হেসে কথা বলতে হবে? আচ্ছা, আমি তাহলে কেউ নয়, তাই তো? হ্যাঁ, আপনি আমার জীবনের কেউ নন। নাইম, আমি কিন্তু কিছু একটা করে বসবো। জান না আপনাকে কেউ কি বারণ করেছে? নাইমের এমন কথাই সানিয়া কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। সানিয়া চলে যাওয়ার পর রিমন নাইমকে বলে, দোস্ত তুই মনে হচ্ছে একটু বেশি বলে ফেললি। আরে না রে, কিচ্ছু হবে না। আমি আগেও কত কি বলেছি। কিন্তু চল ওইদিকে যাই। না, তারপর নাইম আর রিমন খাবার খেয়ে নেয়। তারপর বিয়ের কাজ সম্পূর্ণ করে বৌনি বাসায় চলে আসে। কিন্তু এই সময় সানি একবারও নাইমের সামনে আসেনি। বউ নিয়ে বাড়িতে আসার কিছুক্ষণ পর, মানে আধা ঘন্টা পর, উপর থেকে নীলাশা চিৎকার করে ওঠে। চিৎকার শুনে সবাই তাড়াতাড়ি উপরে যায়। সবাই উপর গিয়ে দেখে নীলাশা নিচে বসে চিৎকার করে কান্না করছে। তখন সানিয়ার আম্মু জিজ্ঞেস করে, এই নীলাশা, কি হইছে? কান্না করছিস কেন? নীলাশা কান্না করতে করতে বলল, ছোট মা, সানিয়া ঘুমের ঔষধ খেয়েছে। এই কথা শুনে সানিয়ার আম্মু মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল। তারপর নীলাশা সবাইকে খুলে বলে সে কিভাবে দেখলো সানিয়ার ঘুমের ওষুধ খাওয়া আর কেনই বা খেলো। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন সানিয়ার ঘুমের ওষুধ খাওয়ার কারণ। তাই আর বলছি না, তাড়াতাড়ি সানিয়ার আব্বু আর নাইমের আব্বু মিলে সানিয়াকে নিয়ে গাড়িতে বসিয়ে হসপিটালে নিয়ে যায়। আর এদিকে নাইম তো কিছুই জানে না, কারণ সে আর রিমন তো বাসে ছিল না। বাসে সে নাইম দেখে বাসে কেউ নেই। নাইম দেখতে পায় সানিয়া বাড়ির কাজের মেয়েটা রয়েছে। তাই নাইম তার কাছে যে জিজ্ঞাসা করে বাড়ির সবাই কোথায়। সে যখন বলে যে সানিয়া ঘুমের ওষুধ খেয়েছে, তখন নাইম ওখানেই বসে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে। তখন রিমন বলে, দোস্ত তুই কান্না করিস না, চল হসপিটালে চল। নাইম কান্না করতে করতে বলল, আরে দোস্ত এটা আমার জন্যই হলো। আমি যদি আজ ওকে ওই কথাগুলো না বলতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। তাই বলে নাইম কান্নায় ভেঙে পড়ে। তারপর রিমন কাজের মেয়ের কাছ থেকে হসপিটালের ঠিকানা নিয়ে তারা দুজন তাড়াতাড়ি হাসপাতালে চলে যায়। হাসপাতালে এসে নাইম দৌড়ে হসপিটালে ঢুকে যায়। হসপিটালে ঢুকে নাইম দেখে বাইরে সানের আব্বু আম্মু আর তার আব্বু আম্মু বসে রয়েছে মাথায় হাত দিয়ে। নাইমকে দেখে তার আব্বু উঠে এসে কষে এক চড় মারে আর বলতে শুরু করে, ছি নাইম, ছি, তোকে আমি এই শিক্ষা দিয়ে বড় করেছি যে তুই একটা মেয়েকে এরকম কষ্ট দিয়েছিস যে তোকে এতটা ভালোবাসে। তুই বেরিয়ে যা এখনই আমার সামনে থেকে, না হলে তোকে আমি এখনই মেরে শেষ করে ফেলবো। নাইমকে যখনই মারতে যাবে ঠিক তখনই সানিয়ার আব্বু এসে নাইমের আব্বুর হাত ধরে নেয়। হাত আটকে ধরে আর বলতে শুরু করে, আরে ফাহিম, কেন মারছিস ওকে? ওর কোনো দোষ নেই। তারপর সানিয়ার আব্বু নাইমের হাত ধরে নিয়ে এসে তার পাশে বসান। নাইম সানিয়ার আব্বুর হাত ধরে কান্না করতে থাকে। তার কয়েক ঘন্টা পর ডক্টর ওটি থেকে বেরিয়ে আসে। যে না ডক্টর ওটি থেকে বেরিয়ে আসে ঠিক তখনই নাইম দৌড়ে ডাক্তারের কাছে যায় আর ডক্টরকে বলে, ডাক্তারবাবু, আমার সানিয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ, এখন আর কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ কাল সকালে রোগীকে ছেড়ে দেওয়া হবে। ডক্টরের কথায় সবাই একটু নিশ্চিন্ত হয়। এভাবে সারা রাত না ঘুমিয়ে নাইম পার করে দেয়। পরের দিন সকালবেলা সানিয়ার জ্ঞান ফিরে আসে। সে নিজেকে আবিষ্কার করে হসপিটালে বেডে। সানিয়ার জ্ঞান ফেরার সাথে সাথে একজন নার্স এসে বলে যায় যে সানিয়ার জ্ঞান ফিরেছে। তারপর সবাই এক এক করে সানিয়াকে দেখতে যায়, কিন্তু সানিয়ার সে ব্যাকুল চোখ একজনকে খুঁজছে। সে আর কেউ নয়, সে হলো নাইম। কিন্তু নাইম তাকে এখনও দেখতে আসেনি। এটা দেখে সানিয়া বেশ কষ্ট পেল। সানিয়ার সাথে সবাই দেখা করে চলে যাওয়ার পর সবার শেষে নাইম হসপিটাল রুমে প্রবেশ করলো। এটা দেখে সানিয়া খুশি হলো। তারপর নাইমের উপর রাগ হয়, তাই জন্য সে রাগে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। সানিয়াকে অন্যদিকে মুখ করে থাকতে দেখে নাইম বলল, কেন করলে তুমি এমন? কেন? তুমিই তো বললে তোমার যা ইচ্ছা হয় তাই করো।
তুমি না পাগল? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কি আবার হতো? তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে তোমার কি হতো? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম লাইব্রেরিতে, সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসি। আমি যে তোমাকে ভালোবাসি এটা তুমি বুঝতেই পারলে না। আমার একটা সামান্য কথাতে তুমি এত বড় কাজ করে ফেললে। সানিয়া নাইমের মুখে এমন কথা শুনে বলে, হ্যাঁ, তো আমি কি করব? আমি এখন আর তোমাকে ভালোবাসি না। এবার আপনি আসতে পারেন। তুমি সত্যি আমাকে ভালোবাসো না? ঠিক না, আমি ভালোবাসি না। তখন নাইমের মাথায় একটা বুদ্ধি আসে। তখন নাইম সানিয়াকে বলল, ঠিক আছে, তাহলে আর কি করার? রিমি মেয়েটা আমাকে মনে হয় ভালোবাসে, তাহলে আমি রিমির কাছেই যাই, যদি আমাকে একটু ভালোবাসা দেয়। এটা বলেই যে নাইম রুম থেকে বেরোতে যাবে, ঠিক তখন সানিয়া নাইমের হাত ধরে একটা টান দেয় আর বলে, এই তুমি কি বললে? ওই শাকচুন্নির কাছে যাবে মানে? তাহলে আমি কি? আপনি তো বললেন আপনি আমাকে ভালোবাসেন না। কে বললো আমি তোমাকে ভালোবাসি না? তখন আমার রাগ ছিল বলে তাই রাগের মাথায় ওই কথাগুলো বলেছি। তুমিও তো আমাকে কত কি কথা শোনালে। আচ্ছা তাই? হ্যাঁ গো, তাই। এর জন্য তোমাকে একটা শাস্তি পেতে হবে। তা কি শাস্তি শুনি? আমার মেডিসিন লাগবে। আমি নার্সকে ডেকে নিয়ে আসছি। আরে ওই মেডিসিন না তো। তাহলে? নাইম দেখলো সানিয়া তার ঠোঁটের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে, তাই দেখে নাইম বলল, এই না না, একদম না। বিয়ের আগে এসব করা হারাম, তুমি জানো না? হ্যাঁ জানি, কিন্তু আমার এখন একটা লাগবে। তারপর সানিয়া নাইমকে কিস করার জন্য জোর করতে থাকে। আর ঠিক তখনই সানিয়ার আব্বু নাইমের আব্বু রুমে প্রবেশ করে। আর নাইমকে সানিয়ার উপর পড়ে থাকতে দেখে তার সবাই অন্যদিকে মুখ করে নেয়। এ দেখে নাইম তাড়াতাড়ি সানিয়ার উপর থেকে উঠে পড়ে। তারা দুজনেই লজ্জায় পড়ে যায় আর তাদের দুজনেই লজ্জা ভেঙে যায়। সানিয়ার আব্বু বলে, থাক থাক, আর লজ্জা পেতে হবে না। যাই হোক, আমি যেটা বলতে এসেছিলাম যে আগামী মাসে তোমাদের দুজনের বিয়ে। এই কথা শুনে সানিয়া নাইম দুজনেই অবাক প্লাস খুশি হয়ে যায়, যেহেতু সবার সামনে তার আব্বু এরকম কিছু বলবে কেউ আশা করেনি, তাই দুজনেই বেশ লজ্জা পায়। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। তাহলে আগামী মাসে সানিয়া এবং নাইমের বিয়ে। আপনারা কিন্তু সবে বিয়েতে আসবেন, অ্যাডভান্স দাওয়াত রইল। আর হ্যাঁ, গল্পটা কেমন লাগলো আর গল্পটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের মন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে।